আসসালামু আলাইকুম। অধিকাংশ মানুষেরই জীবন নিয়ে রয়েছে প্রচণ্ড আক্ষেপ। অন্যের লাইফস্টাইল সৌন্দর্য দেখে আমরা ভেতরে ভেতরে আফসোসে মরি। মনে হয়, ইস, আমি যদি আরেকটু সুন্দর হতাম বা তার মতো ধনী পরিবারে জন্মগ্রহণ করতে পারতাম। কিন্তু আসলেও কি আমরা এগুলো পেয়ে সুখী হতাম? আজ আমি এরকমই একটি গল্প আপনাদের জন্য নিয়ে এসেছি, যেখানে একজন মেয়ে ইচ্ছাকৃতভাবে আরেকজন মেয়ের বাড়িতে ঢুকে পড়ে, আর এরপর তার সাথে কি কি হয় তাই আমরা আজকের এই গল্পতে জানতে চলেছি। তো চলুন আর দেরি না করে সুইস্ট সিনেমার কাহিনী জানা যাক। গল্পের শুরুতেই আমরা আইওমি কোহিনাতা নামের একজন কিশোরীকে দেখতে পাই। আইওমি তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং শান্ত স্বভাবের জন্য পুরো স্কুলে বিখ্যাত ছিল। একদিন হঠাৎই আইওমির বেস্ট ফ্রেন্ড কোশিরো তাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে, যা শুনে আইওমি অনেক খুশি হয়ে যায়, কেননা সে মনে মনে কোশিরোকে অনেক পছন্দ করত। এখন পরদিন সে সুন্দর করে সেজেগুজে বের হয় ডেটে যেতে। টিভিতে তখন খবর দেখাচ্ছিল যে আজ আকাশে রক্তিম চাঁদ দেখা যাবে, যা নিয়ে সকলে বেশ ভীত অবস্থায় ছিল। তবে এই ভয় আইওমির খুশি কিছুতেই আটকাতে পারে না, এমনকি সে এত কিছু লক্ষ্য পর্যন্ত করে না। এখন নির্দিষ্ট জায়গায় গিয়ে আইওমি দেখতে পায় কোশিরো তার জন্য অপেক্ষা করছে। ওই মুহূর্তে আইওমি তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি উপভোগ করতে যাচ্ছিল। সে কোশিরোর সামনে যাবে, ঠিক তখনই তার কাছে একটি কল আসে। তাকে জেনকো নামক তার এক ক্লাসমেট কল করেছিল, যে কিনা তাকে বলে পিছনে ফিরে দেখতে। সে পিছনে ফিরতেই দেখতে পায় জেনকো একটি বিল্ডিংয়ের ছাদে বসে আছে, নিজেকে শেষ করে দেওয়ার জন্য। তার পেছনে বিশাল রক্তিম চাঁদ দেখা যাচ্ছে। জেনকোকে এই অবস্থায় দেখে আইওমি বেশ ভয় পেয়ে যায়। সে দৌড়ে যায় জেনকোকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। জেনকো আইওমির সামনেই বিল্ডিং থেকে লাফ দেয়, আর এরপর আইওমির চোখ খোলে হসপিটালে। সে বুঝতে পারে জেনকোকে পড়ে যেতে দেখে হয়তোবা সে অজ্ঞান হয়ে গিয়েছিল। হঠাৎই তার চোখ পড়ে আয়নার দিকে এবং সে ভয়ানক চমকে যায়। তার চেহারা জেনকোর মতো হয়ে গিয়েছিল। সে বুঝতে পারে না যে কিভাবে এমনটি হলো। সে নার্সকে ডেকে বলে যে তাকে ঠিক করে দিতে, অর্থাৎ আগের মতো করে দিতে। নার্স তার কথা কিছুতেই বুঝতে পারে না, তবে সে নিজে বুঝতে পারে যে কোনো এক অদ্ভুত উপায়ে সে এখন জেনকোতে পরিণত হয়ে গিয়েছিল, আর এই কারণেই আশেপাশের সবাই তাকে জেনকোর মতো করেই ট্রিট করছিল। হঠাৎই সেখানে জেনকোর মা আসে। জেনকোর মা তাকে উল্টোপাল্টা কাজ করার জন্য মারধর করতে শুরু করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আইওমি জেনকোর মায়ের সাথে জেনকোর বাড়িতে এসেছে। তার বাড়ির অবস্থা দেখে বোঝা যায় যে জেনকোদের আর্থিক অবস্থা খুবই শোচনীয় ছিল। প্রথম দিনই আইওমি বুঝতে পারে যে জেনকোর মা ওমাইন ভীষণ স্বার্থপর একজন মানুষ, যে কিনা জেনকোকে পাত্তাই দেয় না। সে মাঝে মধ্যে জেনকোকে মারধরও করে, আর এ থেকেই বোঝা যায় যে জেনকো কেন এরকম পথ বেছে নিয়েছিল। এখন ওই রাতে স্বপ্নে আইওমি তার বন্ধু কোশিরো এবং কাগারোর সাথে কাটানো সুন্দর সময়গুলো দেখে। তবে ঘুম ভাঙার পর সে আবারও এই নোংরা ঘরের বাস্তবতায় ফিরে আসে। সে দেখে এখনও সে জেনকোর শরীরেই আবদ্ধ আছে। এখন তৈরি হয়ে আইওমি দৌড়ে যায় তার নিজের বাড়িতে। বাইরে আইওমির মা গাছে পানি দিচ্ছিল। আইওমি এখানে মাকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে, তাই সে দ্রুত গিয়ে মাকে জড়িয়ে ধরে। কিন্তু তার মা আইওমিকে সরিয়ে দেয়, কেননা সে তাকে চিনতে পারছিল না। ফলে আইওমি বুঝতে পারে যে এখন সে এইভাবে তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে না। ফলে মন খারাপ করে সে স্কুলে চলে যায়। স্কুলে যেতেই কোশিরো আইওমির দিকে এগিয়ে আসে। আইওমি ভাবে হয়তোবা তার ভালোবাসার মানুষটি তাকে চিনতে পেরেছে। তবে কোশিরো তো আইওমিকে রেখে নকল আইওমির দিকে এগিয়ে গিয়েছিল, যা দেখে আইওমি একেবারেই শকড হয়ে যায়। সেই নকল আইওমিকে দেখে বুঝতে পারে যে এটা আসলে জেনকো, তাই সে রেগে মেগে তার উপর গিয়ে আক্রমণ করে। কোশিরো এবং কাগা এসে তাকে কোনো মতে ছাড়িয়ে নেয়। বন্ধুদের দেখে সে সবকিছু খুলে বলার চেষ্টা করে, কিন্তু তারা তাকে পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়, কেননা তারাও তাকে চিনতে পারছিল না। তাই আর কোনো উপায় না দেখে জেনকোর শরীর নিয়েই আইওমি নিজের জীবন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লাস শুরু হতেই আইওমি বুঝতে পারে জেনকো তার ক্লাসে কতটা বুলি হতো। তাকে সবাই মোটা বলে ভীষণ খ্যাপাতো
সেই সাথে সব সময় তাকে এড়িয়ে যেত। না তো তার কোনো বন্ধু ছিল, না কোনো ভালোবাসার মানুষ। ছাত্র শিক্ষক সবাই সুযোগ পেলে তাকে অপমান করত। আর এই সব কিছু এখন আয়ুমিকে সহ্য করতে হচ্ছিল। এখন বিকালে ক্লাস শেষে আয়ুমি কোশিরোর সাথে দেখা করে এবং তাকে সবকিছু খুলে বলে। স্বাভাবিকভাবেই সে কিছুই বিশ্বাস করে না। আয়ুমি এতে প্রচণ্ড ভেঙে পড়ে এবং দৌড়ে ছাদে চলে যায়। তখন সেখানে জেনকো চলে আসে। আয়ুমি জেনকোকে আবারও বলে তার শরীর ফিরিয়ে দিতে। একথা শুনে জেনকো ঠাট্টার হাসি হাসে এবং বলে যে সে কখনোই আয়ুমির শরীর ছাড়বে না। সে জেনকো থাকতে যা কিছু চেয়েছিল তার সব কিছু আয়ুমি হিসাবে সে পাচ্ছে, তাই সে কখনো আয়ুমির পরিচয় ছাড়বে না। যেতে যেতে সে আরও বলে যে সে আয়ুমির নতুন বয়ফ্রেন্ড কোশিরোর সাথে বেশ ভালো সময় কাটাচ্ছে, যা শুনে আয়ুমির একেবারেই ভালো লাগে না। সে আবারও কান্নায় ভেঙে পড়ে। তখনই একটি ছোট্ট তোতা পাখি আয়ুমির পাশে এসে বসে। মানুষ দেখে পাখিটি একদমই ভয় পায় না। আয়ুমি বুঝতে পারে যে এটি কারোর হয়তো বা পোষা পাখি, তাই সে এই পাখিটির ব্যাপারে বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে লাগিয়ে দেয়, এই মর্মে যে সে পাখিটি খুঁজে পেয়েছে। আর এরপর আমরা কোশিরোকে দেখতে পাই। কোশিরোকে যতটা ভালো মনে হতো সে আসলে ততটা ভালো ছিল না। সে আয়ুমিকে যতটা ভালোবাসার অভিনয় করত, কিন্তু সে আসলে তাকে ততটা ভালোবাসত না। কাগাকেও সে অনেক বেশি হিংসা করত, কারণ ক্লাসের সবাই কাগাকে অনেক পছন্দ করে। তবে কাগা এটা বুঝতে পারত না, বরং সে তো কোশিরোকে তার সবচেয়ে ভালো বন্ধু মনে করত। আমরা এটাও জানতে পারি যে কাগা আয়ুমিকে পছন্দ করত, তবে কোশিরো আগে আয়ুমিকে প্রপোজ করায় কাগা নিজের অনুভূতি লুকিয়ে ফেলেছিল। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ক্লাসের সবাই স্কুলের ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। যেহেতু জেনকো ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল, তাই সে ইভেন্টের মধ্যমণি হয়ে দাঁড়ায় এবং আয়ুমিকে কেউ পাত্তাই দেয় না। আয়ুমি একা একাই কিছু একটা রং করছিল। সেখানে তখন কাগা আসে। কাগা অন্যদের মতো আয়ুমিকে বুলি করত না, সে তার সাথে নরম স্বরেই কথা বলে। কাগা আয়ুমির সাথে হাসি ঠাট্টা করতে থাকে, আর এসব হাসি ঠাট্টার মধ্যেই আয়ুমি নিজের দুঃখ কিছু সময়ের জন্য ভুলে যায়। এখানে আয়ুমি নিজের কিছু পেন্টিং ফেলে গেলে কাগা সেগুলোকে তুলে নেয় এবং তাকে দিয়ে আসতে যায়। তখনই সে লক্ষ্য করে যে জেনকোর পেন্টিং অনেকটা আয়ুমির পেন্টিংয়ের মতো। এখন ওই পেন্টিংগুলো নিয়ে ক্লাসে যেতেই সে দেখতে পায় জেনকোকে অনেকেই মিলে বুলি করছে। হঠাৎই সে জেনকোর লেখা একটি নোট দেখতে পায় এবং তার কাছে এই হাতের লেখা পরিচিত মনে হয়। সে তার নোটটি বের করে যেখানে আয়ুমির লেখা ছিল। দুটি লেখা পাশাপাশি রেখে সে দেখতে পায় দুটো লেখাই একই রকম। ফলে সে বুঝতে পারে যে এটা জেনকো নয়, বরং আয়ুমি। এছাড়া কোশিরো কাগাকে জানিয়েছিল যে জেনকো নিজেকে আয়ুমি বলে দাবি করছে। আর এই সব কিছু মিলিয়ে কাগা সত্যিটা বুঝতে পারে, তাই সে বুলিদের কাছে যায় এবং তাদেরকে থামতে বলে। ওই বুলিদের মধ্যে জেনকোও ছিল, যে কিনা ইচ্ছাকৃতভাবে আয়ুমিকে বুলি করছিল। সে বলে সে থামবে না। কাগা তখন তার কানে কানে গিয়ে বলে যে সে সব সত্যিটা জানে, তার শরীর অদল বদল হওয়ার ব্যাপারে। বিপদ বুঝে জেনকো থেমে যায় এবং আয়ুমির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। আয়ুমি যখন বাড়ি ফিরছিল তখন কাগা তাকে তার আসল নামে ডাকে এবং তার কথা আগে বিশ্বাস না করার জন্য তার কাছে ক্ষমা চায়। আয়ুমি এতে প্রচণ্ড খুশি হয়ে যায়, এই ভেবে যে অবশেষে কেউ তো তাকে বিশ্বাস করলো। সে খুশিতে কাগাকে জড়িয়ে ধরে। তবে তারা দুজন এখানে লক্ষ্য করে না যে তাদের কথা আড়াল থেকে কোশিরো শুনছিল। সে যার সাথে ডেট করছে সে আয়ুমি নয়, বরং জেনকো। এটা জানার পরও তার তেমন কিছু যায় আসে না। সে আসলে আয়ুমিকে ভালোই বাসত না। সে তাকে ডেট করত কারণ আয়ুমি স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে ছিল। আর এই ব্যাপারটা যখন কাগা জানতে পারে তখন সে প্রচণ্ড রেগে যায় এবং কোশিরোকে এমন স্বার্থপর হওয়ার জন্য অনেক কথা শোনায়। তবে কোশিরো এসবে পাত্তা দেয় না। এদিকে জেনকো ছাদে গিয়ে আয়ুমিকে এইসব বলে যে কোশিরো তাকে কিভাবে ব্যবহার করেছে। এসব শুনে আয়ুমি আবারও কান্নায় ভেঙে পড়ে। কাগা তখন সেখানে আসে এবং আয়ুমিকে সান্ত্বনা দেয়। কাগা আয়ুমিকে ওয়াদা করে যে সে তাকে তার আগের রূপে ফিরিয়ে আনবে। এই কথা শুনে আয়ুমিও কিছুটা আশা ফিরে পায়। রাতে আয়ুমি তার ঘরে বসে এইসবই ভাবছিল।
তখন তার কাছে অপরিচিত নম্বর থেকে কল আসে। এক মহিলা ফোনের অপর প্রান্ত থেকে বলে তার নাম উকিন। সে আয়মিকে জিজ্ঞাসা করে যে তার শরীর কারোর সাথে অদল বদল হয়েছে কিনা। আয়মি এই কথা শুনে অবাক হয়ে যায় এবং সে জবাব না দিয়েই চুপ করে থাকে। তখন উকিন আয়মির সাথে একটি মিটিং ফিক্স করে। পরদিন আয়মি এবং কাগা উকিনের সাথে দেখা করতে যায়। আয়মি এখানে তার সাথে করে সেই তোতা পাখিটিও নিয়ে এসেছিল, কারণ তাকে এমনটা করতে উকিনই বলেছে। উকিন তাদেরকে জানায় যে সে একজন রিসার্চার, তার গবেষণার বিষয় হলো রক্তিম চাঁদের প্রভাব। সে আয়মি সম্পর্কে ওই তোতা পাখির মাধ্যমেই জানতে পেরেছে। এই তোতা পাখি উড়ে তাদের কাছেই যায় যাদের শরীর অদল বদল হয়ে গিয়েছে। আয়মি উকিনকে জিজ্ঞাসা করে যে সে আগের রূপে আবারও ফিরতে পারবে কিভাবে। তখন উকিন বলে এটা করা সম্ভব নয়। অতীতেও অনেকে এটা করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সবাই মারা গিয়েছে। উকিন এত কিছু জানে কারণ তার নিজের শরীরও অদল বদল হয়ে গিয়েছিল, আর সে যখন এটা ঠিক করতে চেয়েছে তখন তার আসল শরীর তার কাছে এসেই মারা গিয়েছিল। এসব শুনে দুই বন্ধু হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। আয়মি এখানে অনেক ভেঙে পড়েছিল, এটা জেনে যে সে আর কখনো তার আসল জীবনে ফিরে যেতে পারবে না। তার কষ্ট আরও বেড়ে যায় যখন সে দেখে তার আসল বাবা মা ওই ছদ্মবেশী মেয়ের সাথে আনন্দেই দিন কাটাচ্ছে। কাঁদতে কাঁদতে আয়মি বাড়ির দিকে যাচ্ছিল। কাগা তখন তাকে থামায় এবং বলে সে তাকে ভালোবাসে, সে সব সময় তার পাশে থাকতে চায়। আয়মি বুঝতে পারে না যে সে কি বলবে। তখন সেখানে কোশিরও চলে আসে এবং আয়মিকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। সে আয়মিকে তার কোট পরিয়ে দেয় যাতে করে তার ঠান্ডা না লাগে। এখানে আয়মি কোশিরোর এরকম ব্যবহার দেখে, সেই সাথে এত আকস্মিক ঘটনা দেখে প্রথমেই হতভম্ব হয়ে পড়েছিল। পরবর্তীতে সে নিজেকে কোনো মতে সামলে কোশিরোকে জানায় যে সে আর কখনোই আগের রূপে ফিরতে পারবে না। এই কথা শোনা মাত্রই কোশিরোর চেহারার হাবভাবে পাল্টে যায়। সে সেখান থেকে হতাশ হয়ে চলে যায়, যা দেখে আয়মি বুঝতে পারে যে কোশিরো তার কাছে এই জন্যই ফিরে এসেছিল যাতে করে আয়মি নিজের জীবনে ফিরে গেলে কোশিরোকে ছেড়ে না দেয়। যাই হোক, এখন আয়মি নিজের বাড়িতে ফিরে যায় যখন সে জেনকোর মাকে নাইট শিফটের জন্য বের হতে দেখতে পায়। জেনকোর মা সারাদিন অনেক কষ্ট করত, সেই সাথে রাতে নাইট শিফটও করত। এরপরও সে জেনকোর জন্য খাবার রান্না থেকে শুরু করে সবকিছু করে রেখে যেত, আর এই জন্যই মূলত সে জেনকোর সাথে সব সময় খিটখিটে ব্যবহার করত। আর এই সব কিছু বুঝতে পেরে আয়মির জেনকোর মায়ের জন্য খারাপ লাগে। অন্যদিকে আমরা দেখতে পাই কোশিরো একটি ওয়েবসাইট পড়ছে যে কিভাবে দুজন মানুষ শরীর পরিবর্তন করতে পারে। ঠিক ওই মুহূর্তে উকিন লক্ষ্য করে তোতা পাখিটি উড়ে গিয়েছে। এর অর্থ হলো আবারও পরবর্তী রক্তিম চাঁদের সময় আরও দুজন মানুষ নিজের শরীর পরিবর্তন করতে চলেছে। ফলে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে কাগা স্কুলে গেলে কিছু মেয়েরা তাকে জিজ্ঞাসা করে যে কেন তার মতো একজন হ্যান্ডসাম ছেলে জেনকোর মতো একজন মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। কাগা তখন জানায় যে সে জেনকোকে ভালোবাসে। সে এখানে মেয়েগুলোকে বলে ব্যাপারটা গোপন রাখতে, কিন্তু মেয়েগুলো তা করে না। কাগা ক্লাসে গিয়ে দেখতে পায় তার এবং জেনকোর ব্যাপারটা সবাই জেনে গিয়েছে এবং তা নিয়ে সবাই হাসাহাসিও করছে। এসব দেখে আসল জেনকো প্রচণ্ড রেগে যায়, কেননা তার কাছে সবকিছু থাকার পরও সে সবার মধ্যমণি হয়ে থাকতে পারছে না, বরং মধ্যমণি হয়ে থাকছে তো ওই গরিব কুৎসিত আয়মি। তাই সে আর সহ্য করতে না পেরে ক্লাস থেকে ছুটে বেরিয়ে যায়। তখন তার কোশিরোর সাথে দেখা হয়। কোশিরো এখানে তাকে সবকিছু খুলে বলতে বলে, আর জেনকো ঠিক তাই করে। জেনকো বলে সে সব সময় মোটা এবং কুৎসিত মেয়ে হওয়ায় বুলির শিকার হতো। মেয়েরা তাকে খুব বুলি করত এবং ছেলেরা তার সাথে ডেট করতে চাইতো না। এমন সময় জেনকোর বাবা তাদেরকে ছেড়ে চলে যায়, ফলে বাড়িতেও তার পরিবেশ খুবই খারাপ হয়ে যায়। তার মা ভীষণ বদমেজাজি এবং রুক্ষ স্বভাবের হয়ে যায়। তখন যখন জেনকো আয়মির এত সুন্দর জীবন দেখে তখন সে প্রচণ্ড হিংসা করতে শুরু করে। ওই সময় যখন জেনকোর পাশে কেউ ছিল না তখন কোশিরো তার পাশে এসে দাঁড়ায়, তাকে নানানভাবে সাহায্য করে এবং হোমওয়ার্ক করিয়ে দেয়। তার এই ব্যবহার দেখে জেনকো তার প্রেমে পড়ে যায়।
ঠিক ওই সময় সে জানতে পারে আয়মি কোশিরোকেও তার থেকে নিয়ে গিয়েছে, যা জেনকো একেবারেই মানতে পারে না। তাই তো সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তৈরি হয়ে যায় আয়মির সাথে নিজেকে অদল বদল করে নিতে। এসব কথা শুনে জেনকোর প্রতি কোশিরোর সহানুভূতি তৈরি হয়। সে জেনকোর কষ্ট এবং তার ফিলিংস বুঝতে পারে, তাই সে সব সময় তার সাথে থাকবে বলে ঠিক করে। এমনকি সে তার ফ্রেন্ড কাগা এবং আয়মির শরীর সবসময়ের মতো পরিবর্তন করে তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করে। আর এই ব্যাপারে সে জেনকোর সাহায্য চায়। জেনকো বুঝতে পারে না যে কোশিরো কি পরিকল্পনা করছে, তবুও সে কোশিরোর পাশে থাকতে রাজি হয়ে যায়, কেননা সে মন থেকে কোশিরোকে ভালোবাসতো। এরপর তারা দুজন মিলে তাদের ভয়ানক পরিকল্পনা করতে থাকে। বাইরে থেকে সেই জাদুর তোতা তাদের সব কথা শুনে নেয়। পরবর্তী দৃশ্যে আমরা কাগা এবং আয়মিকে একটি ক্যাফেতে দেখতে পাই। তাদের দুজনকে উকিন ডেকে পাঠিয়েছিল। সে ওই তোতার মাধ্যমে কোশিরোর পরিকল্পনা জেনে গিয়েছে। সে কোশিরোর পরিকল্পনার কথা তাদেরকে জানায় এবং বলে যে কোশিরো আয়মি এবং কাগাকে অদল বদল করে তাদের দুজনের জীবন পুরোপুরি নষ্ট করে দিতে চায়। কিন্তু আয়মি তার কথা মানে না। সে বিশ্বাস করতে পারছিল না যে কোশিরো এতটা নিষ্ঠুর হতে পারে, তাই তারা উকিনের কথাই বিশ্বাস করতে চায় না। তখন উকিন এই জাদুর তোতার ব্যাপারে সত্যিটা তাদেরকে জানায়। এখানে আমরা জানতে পারি যে ওই তোতাটি আসলে একজন মানুষ ছিল। সে তার পরিবারের সাথে বেশ সুখী ছিল। হঠাৎই এক দুর্ঘটনায় সে তার পরিবারকে হারিয়ে ফেলে, যার ফলে সে হতাশ হয়ে পড়ে এবং নিজের জীবন দিতে চায়। ওই দিনটা ছিল রক্তিম চাঁদের দিন এবং ওই মুহূর্তে তার সামনে একটি তোতা ছিল, যে কারণে ভুলবশত ওই তোতার সাথে তার আত্মা বদলে যায়, যার ফলে সে ওই তোতার মধ্যে আটকে যায়। সেই সাথে তার মধ্যে স্পেশাল পাওয়ার ছিল যে সে যে কোনো মানুষের কথা বুঝতে পারত এবং সেটা এসে উকিনকে বলতে পারত। এত কিছু বলার পরও ওই দুই বন্ধু তাদের বন্ধু কোশিরোকে অবিশ্বাস করতে রাজি ছিল না। তারা বলে কোশিরোর সাথে তারা ছোটবেলা থেকে বেড়ে উঠেছে, সেই কোশিরো এতটা খারাপ কখনোই হতে পারে না। অন্যদিকে আমরা কোশিরোকে দেখতে পাই, যাকে কিনা জেনকো একটি মন্দিরে নিয়ে এসেছিল। জেনকো বলে তার বাবা এই মন্দিরে কাজ করত। তার বাবা শরীর অদল বদল করা তন্ত্রের উপর বিশেষ পারদর্শী ছিল। আর তার বাবা ছেড়ে যাওয়ার পর জেনকো এখানে বেশ কিছু কাগজ খুঁজে পায়, যেখানে শরীর অদল বদল করার উপায় লেখা ছিল। আর এই উপায়গুলো ফলো করেই জেনকো আয়মিতে পরিণত হয়েছিল। কোশিরোর খুব খারাপ লাগে, কারণ জেনকোকে অনেক কষ্ট করতে হয়েছে। তবে সে জেনকোকে বলে যে যাদের জন্য তার কষ্ট হয়েছে তারা নিজেরা আর বেশি দিন সুখ ভোগ করতে পারবে না। অন্যদিকে জেনকোর শরীরে থাকা আয়মি অনেক বেশি বুলি হচ্ছিল, অথচ কদিন আগেও স্কুলের সবাই তার জন্য পাগল ছিল। সে ধীরে ধীরে বুঝতে পারে যে জেনকোকে কতটা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। এদিকে আমরা জেনকোকে দেখতে পাই, যাকে কিনা উকিন এসে ডেকে নিয়ে তার বাড়িতে যায়। সে ওই কাগজের টুকরোগুলো তার কাছে দেখার জন্য চায়, যেগুলো জেনকোর বাবার কাছ থেকে সে পেয়েছে। উকিন বলে যে এগুলো তার রিসার্চের কাজে লাগবে। জেনকো এখানে খুশি মনে কাগজগুলো দিয়ে দেয় এবং বলে সে অনেক খুশি, কারণ তার কাছে এখন সবকিছু আছে। কিন্তু উকিন তাকে খোঁচা দিয়ে বলে যে তাকে দেখতে খুব একটা সুখী মনে হচ্ছে না। এই কথাটা জেনকোর বেশ গায়ে লাগে, কারণ এটা তো সত্যি কথা ছিল। এখন তার কাছে সবই আছে ঠিকই, তবে যা নেই সেটা হচ্ছে সুখ। অন্যদিকে আমরা আয়মিকে দেখতে পাই, যে কিনা এই জীবনেও বেশ খুশিই ছিল। কাগা এবং সে হেঁটে যাচ্ছিল। আয়মি এখানে কাগাকে জিজ্ঞাসা করে যে তার এই বাজে চেহারার পরও কাগা কেন তাকে এত ভালোবাসে। তখন কাগা বলে সে তার মনকে ভালোবেসেছে, তার চেহারায় তার কিছু যায় আসে না। তার যায় আসে না যে সে আয়মি নাকি জেনকো, সে ওই সুন্দর মনের মানুষটাকেই ভালোবাসে। এই কথা শুনে আয়মি বেশ খুশি হয়ে যায়। পরদিন রক্তিম চাঁদ উঠতে চলেছিল, আর এই কারণেই কোশিরো এবং জেনকো তাদের ভয়ানক পরিকল্পনা বাস্তবায়ন করার প্রস্তুতি নিতে থাকে। জেনকো এখানে ভয়ে ভয়ে বলে যে হয়তোবা এই পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন করা যাবে না। তখন কোশিরো বলে আয়মিকে সে খুব ভালো করে চেনে
তাদের পরিকল্পনা ঠিকই বাস্তবায়িত হবে। এখন পরিকল্পনা মোতাবেক কোশিরো আয়ুমির কাছে যায় এবং সবকিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। এরপর সে আয়ুমিকে তার সাথে আর্ট রুমে যেতে বলে। আয়ুমি তখনও পর্যন্ত কোশিরোকে অনেক ভালোবাসতো, তাই সে তার সাথে সহজেই চলে যায়। সেখানে গিয়ে আয়ুমি দেখতে পায় জেনকো তার জন্য অপেক্ষা করছে। কোশিরো এরপর যায় কাগার কাছে। কাগাকে সে তার সাথে করে বারান্দায় যেতে বলে। কাগা এতে রাজি হতে চাইছিল না। কোশিরো তখন তাকে আয়ুমির জীবনের ভয় দেখায় এবং তাকে বারান্দায় তার সাথে করে নিয়ে আসে। সে এখানে কাগাকে উদ্দেশ্য করে বলে যে সব সময় কাগা মেয়েদের মধ্যে অনেক বেশি জনপ্রিয় ছিল, আর এ কারণে কোশিরো তাকে দেখে খুব হিংসা হতো। যখন সে জানতে পেরেছিল যে কাগা আয়ুমিকে পছন্দ করে, তখন সে ঠিক করেছিল যে সে আগে আয়ুমিকে প্রপোজ করবে। ঠিক এরকমটি করেছিল সে। তবে এতে কী লাভ হলো? শেষমেশ আয়ুমির শরীর পরিবর্তিত হয়ে গেল এবং কাগাও আয়ুমির কাছাকাছি আসার একটি সুযোগ পেয়ে গেল। আয়ুমি এতে কষ্ট পেলেও কাগার জন্য তো ভালোই হয়েছে। কাগা তার এসব বাজে কথা শুনে তার গলা চেপে ধরে। তখন কোশিরো চেষ্টা করতে থাকে কাগাকে বারান্দা থেকে ফেলে দিতে। অন্যদিকে আর্ট রুম থেকে এই সব কিছু দেখা যাচ্ছিল। আর এটা দেখা মাত্রই আয়ুমি অস্থির হয়ে পড়ে এবং কাগাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। জেনকো তো এটাই চাইছিল। সে যদি কাগাকে পড়ে যেতে দেখে তবেই তাদের দুজনের শরীর অদল বদল হয়ে যাবে, আর না হয় কাগা পড়েই মারা যাবে। দুটোতেই তাদের লাভ ছিল। ঠিক ওই সময় আমরা কাগা এবং কোশিরোর পেছনে সেই বড় রক্তিম চাঁদ দেখতে পাই, যা দেখে আয়ুমিও এখন ব্যাপারটা ধরতে পারে। তাই সে এবার আর জেনকোর ফাঁদে পা দেয় না। আর এ কারণেই সে ঠিক করে যে সে ওই দিকে তাকাবে না, অর্থাৎ কাগা পড়ার সময় সে সেদিকে দেখবে না। জেনকো তখন তাকে জোর করে দেখাতে চায়। সেই সাথে সে বলে যে এখন তো সে জেনকোর শরীরে আছে, আর এই শরীরের থেকে তো কাগার শরীরই বেটার, কেননা সে একজন বড় লোকের ছেলে। সেই সাথে তার লাইফস্টাইলও অনেক ভালো। এ কথা শোনা মাত্রই আয়ুমির অনেক রাগ হয়ে যায়। সে জেনকোকে একটি চড় মারে এবং বলে সে তার মতো স্বার্থপর নয়, যে তার নিজের জন্য সে কাগাকে বিপদে ফেলবে। অন্যদিকে ছেলেরাও তখনও মারামারি করছিল। কোশিরো শেষ পর্যন্ত ধাক্কা দিয়ে কাগাকে ফেলেই দেয়। তবে কাগা পড়ার সময় কোশিরোকে ধরে ফেললে সেও তার সাথে পড়ে যায়। এটা দেখা মাত্র দুজন মেয়েই ভয় পেয়ে যায়, অর্থাৎ আয়ুমি এবং জেনকো উভয়। জেনকো দৌড়ে যায় কোশিরোর কাছে এবং আয়ুমি যায় কাগার কাছে। এখানে দুজনেরই জ্ঞান ফিরে আসে। আর ঠিক তখনই রিভিল হয় যে আসলে কোশিরো এবং কাগার শরীর পাল্টে গিয়েছিল, অর্থাৎ এখন কোশিরোর শরীরে ছিল কাগা এবং কাগার শরীরে ছিল কোশিরো। আর এই ব্যাপারটা বুঝতে পেরে আয়ুমি কোশিরোর দিকে তাকিয়ে থাকে এবং কাগার সাথে কাটানো সকল সুন্দর মুহূর্তের কথা ভেবে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখনও পর্যন্ত কাগার শরীরের জ্ঞান ফিরেছিল না, অর্থাৎ কোশিরোর জ্ঞান ফিরেছিল না। আর এটা দেখে কাগা অনেকটা চিন্তায় পড়ে যায়। এই শরীর বদল দেখে জেনকোর মেজাজ অনেক খারাপ হয়ে যায়, কেননা সে প্রথম থেকে কখনোই কাগাকে একটুও পছন্দ করতো না। আর এখন যদি সে কোশিরোর সাথে থাকতে চায় তাহলে তাকে কাগার শরীরকেই ডেট করতে হবে। আর এটা ভেবেই তার অনেক রাগ হচ্ছিল। এদিকে আয়ুমি সবকিছুর জন্য নিজেকেই দোষারোপ করতে থাকে। তবে যা কিছু অলরেডি ঘটে গিয়েছিল তার কোনো কিছুই তারা পরিবর্তন করতে পারবে না। অন্যদিকে উকিন চাঁদের গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারে যে এবারের রক্তিম চাঁদই শেষ রক্তিম চাঁদ। যে ব্যাপারটা জানতে পেরে সে অনেক খুশি হয়ে যায়, কেননা এরপর আর কেউ কারোর সাথে বডি সুইচ করতে পারবে না। পরদিনই স্কুলের সবাই লক্ষ্য করে যে কুৎসিত জেনকোর সাথে কোশিরো ইদানিং খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে, অর্থাৎ কোশিরোর বডিতে থাকা কাগা এখন জেনকোর সাথে মিশছিল, যা দেখে সবাই জেনকোকেই খারাপ মনে করতে শুরু করে। কিছু কিছু মানুষ তো এটাও মনে করে যে কোশিরো এবং কাগার হয়তোবা জেনকোর জন্যই ঝগড়া হয়েছে, তাই তারা এখন জেনকোকে অনেক কিউট মনে করতে শুরু করে, যার জন্য দুজন বেস্ট ফ্রেন্ডের মধ্যে লড়াই হয়েছে। ফলে এবার আবারও সকলের নজর সম্পূর্ণরূপে জেনকোর বডিতে থাকা আয়ুমির উপর গিয়ে পড়ে, অর্থাৎ সে আবারও মধ্যমণিতে পরিণত হয়, যা দেখে জেনকো অনেক বেশি জেলাসি ফিল করে। সে আবারও আগের মতো একা হয়ে যায়
প্রচণ্ড রেগে সে আয়নায় ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। শেষ পর্যন্ত কোশিরোর জ্ঞান ফিরে আসে। চেনকো দৌড়ে যায় তার কাছে। তবে অনেক কষ্টের পরও সে কাগার শরীরে কোশিরোকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কেননা সে কাগাকে একদমই পছন্দ করত না। তবে কোশিরো তখনও জেনকোর পাশে থাকতে প্রস্তুত ছিল। রাতের বেলা জেনকো তার ঘরে বসেছিল, তখন কেউ একজন তার জানালায় পাথর ছুঁড়ে মারে। সে বাইরে গিয়ে দেখতে পায় কোশিরো এবং কাগা একসাথে দাঁড়িয়ে আছে। তারা দুজন তার দিকে তাকিয়ে হাসতে থাকে। আর এখানেই আয়োমি কোশিরোর মাস্টার প্ল্যান সম্পর্কে জানতে পারে। আসলে কোশিরো কখনো খারাপ ছেলে ছিলই না। যখন শরীর অদল বদলের কথা সে জানতে পেরেছিল, তখন কোশিরো সব ঠিক করার পরিকল্পনা করেছিল। আর এই পরিকল্পনা মোতাবেকই সে জেনকোর বিশ্বাস জিতে নিতে চেয়েছিল, যাতে করে সে জানতে পারে যে শরীর অদল বদলের সকল গোপন তথ্য আসলে কি। এসব শুনে আয়োমি দৌড়ে গিয়ে দুজনকেই জড়িয়ে ধরে এবং বারবার গডকে ধন্যবাদ জানাতে থাকে তাকে এত ভালো বন্ধু দেওয়ার জন্য। এখন ওই রাতটা খুশিতে তারা পুরনো দিনের মতো করেই কাটায়, অনেক বেশি ড্রিঙ্কসও করে। কোশিরো তখন বলে বারান্দা থেকে পড়ে যাওয়ার পুরো ব্যাপারটা সাজানো ছিল। সে আরও বলে একসাথে পড়লে আত্মা পরিবর্তন হয় না, এর আরও কিছু নিয়ম আছে। সে মোতাবেক এখন কোশিরো এবং কাগার শরীর পরিবর্তন করতে পেরেছে। অর্থাৎ কোশিরো এবং কাগা ওই দিন পরিকল্পনা করেই সেখান থেকে পড়েছিল এবং নিজেরা ইচ্ছে করেই নিজেদের শরীর পরিবর্তন করে নিয়েছিল। এখন পরিকল্পনার পরবর্তী ধাপে এগোতে গেলে তাদের জেনকোর সাহায্যের দরকার। জেনকো যদি জানে কোশিরো তাকে ভালোবাসে না, তাহলে সে হয়তো বা আবারও নিজেকে শেষ করতে চাইবে। আর তখনই শরীর অদল বদলের একটি সুযোগ নেওয়া যেতে পারে। তবে তারা তিনজন তা করতে চায় না, কারণ এতে করে জেনকোর জীবনে ঝুঁকি আছে। জেনকো তাদের সাথে যাই করুক না কেন, তারা এতটা নিচে নামতে পারে না। কোশিরো তাই ঠিক করে যে সে জেনকোকে সব সত্যিটা বলে দিবে। কাকা তাকে বলে একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তারপর কাজটা করতে। তাদের মনে হচ্ছিল যে তাদের হাতে এখনো অনেক সময় আছে, কিন্তু তারা তো জানতোই না যে আর একটি মাত্র রক্তিম চাঁদ, আর এরপর আর রক্তিম চাঁদ উঠবে না। যাই হোক, জেনকোর বাড়িতে আয়োমি জেনকোর মা মিস ইউমিনের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে তোলে। সে মিস ইউমিনকে বাড়ির কাজে সাহায্য করে। আর এই সব কিছু দেখে মিস ইউমিনের সেই সুখের পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যখন সে এবং জেনকো অনেক সুন্দরভাবে দিন কাটাতো। অনেক দিন পর তার মেয়েকে অনেক ভালো লাগে। সে মেয়ের যত্ন নিতে আরম্ভ করে। অন্যদিকে কাগা খবর দেখে জানতে পারে যে পরবর্তী রক্তিম চাঁদের পর আর রক্তিম চাঁদ উঠবে না। তাই সে কোশিরোর কাছে দৌড়ে যায়, এটা বলতে যে সে যেন জেনকোকে কিছু না বলে, কারণ জেনকো যদি এবার না করে দেয় তাহলে তাদের কাছে আর দ্বিতীয় কোনো সুযোগ থাকবে না। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কোশিরো সব কিছু জেনকোকে বলে দিয়েছিল। জেনকো এখানে কাঁদতে কাঁদতে স্কুল থেকে বের হয়ে যায়। তার মন একেবারেই ভেঙে গিয়েছিল। এতদিন তার ধারণা ছিল যে সে আয়ামির শরীর পাওয়ার পর তার জীবনের সব কিছু পাওয়া হয়ে গিয়েছে, কিন্তু কোশিরোর এই প্রত্যাখ্যানের পর তার সব কিছু ভেঙে খান খান হয়ে গিয়েছিল, কেননা সে জানতে পেরেছিল যে কোশিরো তাকে ভালোবাসে না। এখন কাগা চাইছিল জেনকোকে খুঁজে বের করতে এবং তাকে দিয়ে জোর করে এই কাজটি করাতে, কিন্তু বাকি দুজন রাজি হচ্ছিল না, কারণ তাদের ধারণা কোনো না কোনো দিক থেকে জেনকো একজন ভালো মনের মানুষ, আর এই জন্যই তারা যা কিছু করবে তাদের জেনকোর মত থাকতে হবে। এখন ওই দিন বিকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়। পরদিনই শেষ রক্তিম চাঁদ ওঠার কথা ছিল। তাদের হাতে জেনকোকে খুঁজে বের করার জন্য আর অল্প কিছুই সময় ছিল, কিন্তু গত রাত থেকে জেনকোকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তারা সম্ভাব্য সর্বস্থানে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। ওইদিকে সময়ও গড়িয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা জেনকোকে দেখতে পাই যে কিনা ইউকিনের বাসায় গিয়েছিল। সে কোশিরোর পরিকল্পনার কথা উকিনকে সব খুলে বলে। উকিন এই পরিকল্পনাটা শুনে বেশ ইমপ্রেস হয় এবং বলে ঠিকমতো কাজ করতে পারলে তাদের এই পরিকল্পনা অবশ্যই কাজে লাগবে এবং প্রত্যেকে তার নিজ নিজ রূপ ফিরে পাবে। তবে জেনকো তো এই কথাই রাজিই হতে চাইছিল না। তখন উকিন তার নিজের গল্প তাকে শোনায়। উকিন খুব গরিব পরিবারের একজন মেয়ে ছিল।
সে যার সাথে নিজের শরীর পরিবর্তন করেছিল ওই মেয়েটি ধনী পরিবারের হওয়া সত্ত্বেও অনেক বেশি বিরক্ত ছিল নিজের পরিবার নিয়ে, তাই তারা দুজন তাদের শরীর পরিবর্তন করে নেয়। কিছুদিন পরই তারা বুঝতে পারে যে তাদের এই সিদ্ধান্ত ঠিক নয়, তাই তারা আবারও আগের জায়গায় ফিরে যেতে চায়। তখন অন্য মেয়েটি ভুলবশত মারা যায়, কেননা এইভাবে সরাসরি নিজের জায়গা বদল করা যায় না, বরং কোশিরো যে পরিকল্পনা করেছে সেটার মাধ্যমেই তারা চাইলে নিজের জায়গায় ফিরে যেতে পারবে। তাদের হাতে সুযোগ না থাকলেও এখন জিনকোর কাছে সুযোগ আছে তার ভুলটি শুধরানোর, তাই তার এই সুযোগটি কাজে লাগানো উচিত। তবুও জিনকো তার কথাই রাজি হয় না। অন্যদিকে জিনকোকে কোথাও খুঁজে না পেয়ে জিনকোর মা অর্থাৎ আয়োমির মা আয়োমির সাথে দেখা করে, কেননা আয়োমি তখন জিনকোর বডিতে ছিল। সে জিনকো ভেবেই আয়োমির সাহায্য চায়। সে জানায় আয়োমির যে সকল জায়গা পছন্দের ছিল, অর্থাৎ তার মন খারাপ হলে সে যে সকল স্থানে যেত সেই সকল স্থান তাদের দেখা শেষ, আয়োমি কোথাও নেই। এই কথা শোনার সাথে সাথেই জিনকোর বডিতে থাকা আয়োমির মাথায় বুদ্ধি আসে, তাই সে দৌড়েই জিনকোর মা মিস ইউমিনের কাছে যায়। সে তাকে শর্টে সব ঘটনা খুলে বলে, সেই সাথে তার সাহায্য চায় জিনকোকে খুঁজে বের করার জন্য। সে জিজ্ঞাসা করে যে জিনকোর মন খারাপ হলে সে কোথায় যেত। জিনকোর মা প্রথমে তো তার কথা বিশ্বাস করতে চাইছিল না, পরবর্তীতে সে বিশ্বাস করে নেয় এবং আয়োমিকে জানিয়ে দেয় যে জিনকোর মন খারাপ হলে সে আকাতসুকি নামক একটি জঙ্গলে যেত। তারা তখনই তিনজন আকাতসুকি জঙ্গলের দিকে দৌড় দেয়। সেখানে একটি পুরনো রিসার্চ ল্যাবের ভেতর তারা জিনকোকে খুঁজে পায়। জিনকো এখানে এক কোনায় বসে কাঁদছিল। আয়োমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিনকো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কেননা তার মনে হচ্ছিল যে তারা তিনজনের কেউই তার জন্য আসেনি, বরং এসেছে তার কাছে থাকা আয়োমির বডির জন্য। তাদের কিছু যাই আসে না জিনকোর যদি কোনো কিছু হয়ে যায়, তারা তো শুধুমাত্র আয়োমির বডিটি ফেরত পেতে চায়। তারা তিনজন এখানে বোঝানোর চেষ্টা করে যে তারা জিনকোর জন্যই এখানে এসেছে, জিনকো যা চাইবে তাই হবে। এরই মধ্যে সেখানে জিনকোর মা ইউমিন চলে আসে। সে আসা মাত্রই জিনকোকে একটি চড় মারে, কেননা সে সব কিছু এখন জেনে গিয়েছিল। সে জিনকোকে বকাঝকা করে তার বন্ধুদের সাথে এমন আচরণ করার জন্য, কিন্তু জিনকোর মধ্যে তখনও পর্যন্ত কোনো রকম অনুতাপবোধ দেখা যায় না। সে একটি ছুরি বের করে এবং দৌড়ে ছাদে চলে যায়। সে নিজের সাথে সাথে আয়োমির বডিকেও শেষ করে দিতে চায়, এমনকি সে ছুরি ধরে হুমকি দিতে থাকে যে সে আয়োমির সুন্দর চেহারা নষ্ট করে দিবে। তবে সে কিছু করার আগেই সেখানে মিস ইউমিন চলে আসে এবং দৌড়ে গিয়ে জিনকোকে জড়িয়ে ধরে, কেননা সে বুঝতে পেরেছিল যে তার সামান্য খারাপ ব্যবহারের কারণে জিনকো আজ এরকম হয়ে গিয়েছে। আর এটা বুঝতে পেরে সে নিজে অনেক বেশি অনুতাপ বোধ করছিল। বহু বছর পর জিনকোর মা তাকে জড়িয়ে ধরেছে। ভালোবাসার উষ্ণতা পেয়ে জিনকোর হাত থেকে ছুরিটি পড়ে যায়। জিনকোর মা তার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বলে এখন থেকে সব কিছু ভালো হয়ে যাবে, তারা মা মেয়ে মিলে খুব সুখে থাকবে। এই কথা শুনে জিনকো ইমোশনাল হয়ে পড়ে। ফাইনালি সে নিজের ভুল বুঝতে পারে এবং ঠিক করে যে সে এখন সবকিছু ঠিক করে নিবে। পরদিন রক্তিম চাঁদ ওঠার পর তারা কোশিরোর পরিকল্পনা মোতাবেক কাজ করতে শুরু করে দেয়। প্রথমে কাগা এবং আয়োমি লাফ দেয়, আর এরপর কোশিরো এবং জিনকো লাফ দেয়। পরিকল্পনা কাজে লাগে। তারা চারজন আবারও তাদের পুরনো এবং সত্যিকার দেহে ফিরে আসে। জিনকো এবং আয়োমি সবকিছু ভুলে ভালো বন্ধুতে পরিণত হয়ে যায়। দৃশ্য চলে যায় 1 মাস পরে। এই সময়ের মধ্যে আয়োমি তার পরিবারের সাথে বেশ ভালো সুখেই জীবন কাটাচ্ছিল। এদিকে জিনকো এবং মিস ইউমিনের মধ্যেও খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। অন্যদিকে ইউকিন তার জাদুতোতাকে মুক্ত করে দেয়, কেননা এখন আর রক্তিম চাঁদ উঠবে না, তাই ওই তোতারও কোনো প্রয়োজন নেই। সেই সাথে তার ল্যাবও সে বিক্রি করে নিজের জীবনের সামনের দিকে এগিয়ে যায়। আর এরপর আমরা 3 বন্ধুকে আগের মতো রাস্তায় হাঁটতে দেখতে পাই। সেই সাথে তারা খুনসুটি করতে থাকে। হঠাৎই আয়োমি সিরিয়াস হয়ে যায় এবং তাদেরকে বলে যে তাদের দুজনের মধ্য থেকে কাউকেই সে বেছে নিতে পারবে না। অর্থাৎ সে বুঝতে পারছিল না যে সে এখন কাকে ভালোবাসবে, কোশিরোকে নাকি কাগাকে।
কেননা দুজনই তো তাকে সমানভাবেই ভালোবাসে। তখন কাগা তাকে এক পাশে নিয়ে যায় এবং তাকে বলে যে সে শুধুমাত্র কোশিরোকেই ভালোবাসে। আর এই ব্যাপারটা কাগা জানে। সে জানে যে কাগা শুধুমাত্র তার ভালো বন্ধু। সেই সাথে কোশিরো তাকে অনেক বেশি ভালোবাসে, কেননা কোশিরো তার জন্য সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে। তার এই স্বার্থহীন কথা শুনে আয়োমি প্রচণ্ড অবাক হয়ে যায়। তাকে বোঝার জন্য সে কাগাকে ধন্যবাদ জানায়। আর এরপর ইমোশনাল আয়োমি কোশিরোর কাছে ফেরত যায় এবং ভালোবাসার মানুষ হিসাবে তাকে গ্রহণ করে নেয়। অন্যদিকে কাগা যায় জেনকোর কাছে, যে কিনা এখন পুরোপুরি চুপচাপ হয়ে গিয়েছিল, ঠিক আগের মতো করে। এখানে কাগার জেনকোকে দেখে সেই সকল স্মৃতির কথা মনে পড়ে যায় যেগুলো সে জেনকোর বডিতে থাকা আয়োমির সাথে কাটিয়েছিল। সে এখানে ইমোশনাল হয়ে পড়ে এবং ঠিক করে যে সে জেনকোকেও একটি সুন্দর জীবন দান করবে। তাই সে জেনকোকে হাসানোর চেষ্টা করে এবং তার সাথে অনেক সুন্দরভাবে বিহেভ করে। সে জেনকোকে এটাও বলে যে সে জানে জেনকো তাকে একেবারেই পছন্দ করে না, কিন্তু এরপরও কাগা তার পিছু ছাড়বে না। এই কথা বলে সে জেনকোকে তার ক্লাসরুমে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। জেনকো ভেতরে ঢুকতেই অবাক হয়ে যায়, কেননা আয়োমি তার বডিতে থাকাকালীন বেশ বিখ্যাত হয়ে গিয়েছিল। আর এ কারণেই এখন তার বন্ধুর কোনো অভাব ছিল না। আর এই জিনিসটা দেখে জেনকো তার আত্মবিশ্বাস ফিরে পায়। কাগাও তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে আজকের এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই জাপানিজ ড্রামাটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে এরকমই ইন্টারেস্টিং জাপানিজ, কোরিয়ান এবং চাইনিজ ড্রামার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।